আমরা গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছি যে শেখ মুজিব ফ্যাসিবাদের আইকন হিসেবে তাকে প্রতিষ্ঠা করা হয়েছে। এককভাবে তাকে আমরা জাতির পিতা বা ফাউন্ডার হিসেবে মনে করি না, তবে তার যে কৃতিত্ব মুক্তিযুদ্ধে সেটাকে আমরা অবশ্যই স্বীকার করি। ইতিহাসে সেই জায়গা তার থাকবে। ফলে পুরো সংবিধানকে যে একটা দলের একটা ব্যক্তির সম্পত্তিতে পরিণত করা হয়েছিল তার তো অনেকগুলো উদাহরণের একটা হচ্ছে যে এই যে বাধ্য করে দেওয়া শেখ মুজিবের ছবি প্রত্যেকটা অফিসে টানানো এবং এইটাকে একটা দলীয়করণ করা, সংবিধানকে দলীয়করণ করা হয়েছে ৭২-এর পরে। শেখ হাসিনাও সেটাকে কন্টিনিউ করেছে। ফলে অবশ্যই আমরা এটা চাবো যে এই ধরনের যত বিধান আছে সেগুলা যাতে সংবিধান থেকে অপসারণ করা হয়। না, আমরা যখন গণভোটে যাচ্ছি বা যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদেরকে জনগণই সার্বভৌম, ফলে জনগণের সিদ্ধান্তের উপরে আমাদেরকে এটা ছেড়ে দিতে হবে। জনগণ যদি না বলে তাহলে আমাদেরকে ভেবে নিতে হবে যে আমরা এখনও সেই স্টেজে পৌঁছাই নাই যে এই গণতান্ত্রিক সংস্কারগুলা আমাদের জনগণ বুঝতেছে। তখন জনগণকে আমাদেরকে আরও বোঝাতে হবে, শিক্ষিত করতে হবে রাজনৈতিকভাবে, তারপরে আবার আমাদেরকে এই লড়াইটা চলমান রাখতে হবে। তবে আমাদের কাছে এটা মনে হয় না, আমরা সারা দেশে আমরা যখন পদযাত্রা করেছি বা আমাদের সাথে যখন কথা বলতে আসে মানুষ কিন্তু পরিবর্তন চায়, সংস্কার চায়। এবং বিএনপি যে এই যে মৌলিক সংস্কারের প্রশ্নে যে ভেটো দিচ্ছে, এটা কিন্তু জনগণ ভালোভাবে নিচ্ছে না, বা যেই দলই এটা বিরোধিতা করুক না কেন। ফলে মানুষ সংস্কারকে আরও বড় জায়গায় দেখতে চায়। মানুষ মনে করে যে তার এত বড় অভ্যুত্থান এত মানুষের জীবনের পরে সেটা যাতে সবার ভাগ্যের পরিবর্তন হয়, সেই সুফলটা যাতে সবার ঘরে যায়। ফলে সেইখানে মানুষ অবশ্যই সংস্কারের পক্ষে থাকবে বলে আমরা বিশ্বাস করি। এবং যারা বিরোধিতা করতেছে আমরা এটাও মনে করি যে তাদের তৃণমূলের নেতাকর্মীরাও সংস্কারের পক্ষেই থাকবে। কারণ এটা মানে আওয়ামী লীগ ছাড়া বা দেশের এই মুহূর্তে যারা পরিবর্তন চায় না, অগ্রযাত্রা চায় না, এরকম শক্তি ছাড়া বাকি সবাই গণভোটের বা এই জুলাই সনদের পক্ষেই থাকবে। জুলাই সনদে তো স্বাক্ষর করে নিয়েছে, এখন সামনে দিনে কি স্বাক্ষর করার সুযোগ আছে বা আপনারা কি স্বাক্ষর করবেন কোন প্রক্রিয়ায়? আমরা ওই যে ঐক্যমত্য সরকার যখন বলবে যে কোন প্রক্রিয়ায় তারা অর্ডারটা দিচ্ছে, অর্ডারে কি লেখা থাকছে, গণভোটের প্রশ্ন কি হচ্ছে, আমরা যদি দেখি এটাতে আমাদের দাবিগুলো প্রতিফলিত হয়েছে তখন আমরা স্বাক্ষর করব। আমরা তো বিচারের বিষয়টাকে ওই জন্য সামনে আনছি, কারণ আওয়ামী লীগের বিষয়টা বিচারিকভাবেই সমাধান করতে হবে। আমরা তো আমি নিজেও ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়ে এসেছি এবং সরকারকে আমরা বলেছি বিচারের একটা রোড ম্যাপও যাতে সরকার দেয়। এবং দল হিসেবে বিচারের যে উদ্যোগ ট্রাইব্যুনাল থেকে নেওয়া হয়েছে আমরা সেটাকে সমর্থন জানাই। কারণ আমরা মনে করি এই যে গণহত্যা এটা আসলে দল হিসেবে আওয়ামী লীগ অপরাধ করেছে, কেবল ব্যক্তি হিসেবে শেখ হাসিনা নয়। ভারতের বিষয়ে আমরা এটা আমাদের অবস্থান, আমরা মনে করি যে ভারত বাংলাদেশে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে। এই গত 16 বছরে আওয়ামী লীগ যে মানুষের ভোটাধিকার হরণ করে, নানান জুলুম করে এবং গণহত্যা করে ক্ষমতায় টিকেছিল, এখানে ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারতের সমর্থন ছিল। ভারত যদি বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক চায় তাহলে অবশ্যই ভারতকে এই যে আওয়ামী লীগের চোখে বাংলাদেশকে দেখার নীতি সেই জায়গা থেকে সরে আসতে হবে, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। বাংলাদেশে কে সরকার গঠন করলো কি করলো না, বা বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের বা প্রভাব বিস্তারের যে চেষ্টা ভারত সবসময় করে আসে সেই জায়গা থেকে ভারতকে ফেরত আসতে হবে এবং বাংলাদেশের সাথে একটি সমতা এবং মর্যাদার ভিত্তিতে সম্পর্ক স্থাপন করতে হবে। বাংলাদেশের সাথে যেই সংকটগুলো রয়েছে, নদী এবং সীমান্ত হত্যা সহ আরও কতগুলা বিষয়, সেই সংকটগুলো সুরাহা করতে হবে। আর সবার আগে যেটা দরকার, জুলাই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া এবং গণহত্যাকারী কাউকে সেই দেশে ঠাঁই না দেওয়া। ভারত যখন শেখ হাসিনাকে সেই দেশে আশ্রয় দিয়েছে এর মধ্য থেকেই কিন্তু তারা গণহত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়েছে। ফলে সেই জায়গা থেকে ভারতের সাথে যতদিন জুলাই গণ অভ্যুত্থান প্রশ্নে ভারত তার অবস্থান পরিষ্কার না করছে, বাংলাদেশের জনগণের কাছে নতুন করে সম্পর্কে হাত বাড়িয়ে না দিচ্ছে, ততদিন কিন্তু ভারতের সাথে সম্পর্ক শীতলতা থাকবে। এবং জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকেও যেমন এই বিষয়টা থাকবে এবং বাংলাদেশের সামগ্রিক জনগণের জায়গা থেকেও ভারতকে তারা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বা বন্ধু রাষ্ট্র হিসেবে গ্রহণ করতে পারবে না। আমরা তো এখন পর্যন্ত এককভাবেই নিচ্ছি, আমাদের প্রাথমিকভাবে প্রার্থী বাছাই এই কাজগুলো চলতেছে। আমাদের
দুই মুখ্য সংগঠক তারা কিন্তু বিভাগগুলোতে সফর করতেছে, সাংগঠনিক কমিটি আসতেছে আমাদের। তো আমরা আশা করি নভেম্বরের মধ্যে আমাদের সকল কার্যক্রমের প্রস্তুতি সম্পন্ন হবে এবং এরপরে এই সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় হয়তো আমাদের বাকি সিদ্ধান্ত নিতে হবে। আর নির্বাচন কমিশন আমাদের আজকে আমাদের নির্বাচন প্রতিনিধি দল যাবে নির্বাচন কমিশনে শাপলা এবং শাপলা কলি বিষয়ে যেই এখন নতুন ডাইমেনশন এসেছে সেই বিষয়ে নির্বাচন কমিশনের সাথে আলাপ করে হয়তো একটা সিদ্ধান্ত নেওয়া হবে আর কি। এটা তো অবশ্যই, কারণ আমাদের তো মনেই হচ্ছে যে আমাদেরকে নির্বাচনী কার্যক্রম থেকে দূরে রাখতেই বা বাধাগ্রস্ত করতেই নির্বাচন কমিশন এই কাজটি করেছে। যে এই প্রতীকের বিষয়টা তারা আমাদের সুরাহা করে নাই এবং দেখেন তারা শাপলা কলি নতুনভাবে অন্তর্ভুক্ত করেছে এবং হয়তো শাপলা কলি দিয়ে এটা দিয়ে আমাদেরকে হয়তো কনভিন্স করার চেষ্টা তারা করবে শাপলার পরিবর্তে যাতে আমরা শাপলা কলিটা নেই। তাহলে এই কাজটাও কিন্তু 1 মাস আগে করা যেত, এটার জন্য কিন্তু এতদিন অপেক্ষা করা প্রয়োজন ছিল না। ফলে এটা অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে বা আমাদের অংশগ্রহণেতে আমাদের সাথে, যেখানে আমরা নতুন দল, আমাদেরকে আরও বেশি সহযোগিতা করা উচিত ছিল, কারণ আমরা ইলেকশন করার অভিজ্ঞতা আমাদের নাই। সেই জায়গায় আমরা দেখলাম যে আমাদেরকে আরও কার্যক্রমে বাধাগ্রস্ত করা হলো এবং এই নির্বাচন কমিশন যে নিরপেক্ষ আচরণ করছে না এটা আমরা আরও আগের থেকে বলে আসছি, জনগণ এটা দেখতেছে এবং আমরা আশা করব যে সামনের দিনগুলোতে যখন নির্বাচনের সময় আরও ঘনিয়ে আসবে সেই সময় যাতে নির্বাচন কমিশনের এই ধরনের পক্ষপাতিত্বমূলক অবস্থান না থাকে আর কি। এটা আমি বলেছি, এটা তো এইটা পরের নির্বাচনের জন্য, এটা যদি আদালত পাশও করে, আদালত থেকে আসেও, এটা এই নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নাই আসলে। আমরা আমাদের সাথে আলোচনা চলতেছে এই দল যেই দলগুলোর কথা আপনারা বললেন বা বিএনপি জামাতের বাইরে যারা আছে, হয়তো সেটাও একটা বাস্তবতায় যেতে পারে, তবে কোনো কিছুই এখনো চূড়ান্ত না আর কি। না, আমার কাছে মনে হয় যে পুরা এক বছর না, হয়তো আরও কিছু কম সময় ধরে কিন্তু ঐক্যমত্য কমিশনের প্রক্রিয়াটা চলমান ছিল এবং এটা লাইভ টেলিকাস্ট হয়েছে, মানুষ এই বিতর্কগুলো দেখেছে, কোন কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটাও কিন্তু একটা পত্রপত্রিকায় টেলিভিশনে প্রচুর প্রচারিত হয়েছে এবং এখানে তো আসলে শুধু সংবিধান সম্পর্কিত বিষয়গুলো যাবে এবং এই সামগ্রিক বিষয়টাকে হয়তো সরকার আরও 8-10টা মেজর বড় বড় প্রশ্নে নিয়ে আসার চেষ্টা করতেছে এবং যদি নির্বাচনের আগে সেটা ব্যাপক ভিত্তিকভাবে প্রচারণা হয়, জনগণের কাছে সহজভাবে স্পষ্টভাবে আমরা প্রচারণা করি সরকারের জায়গা থেকে, রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে, তাহলে এটা অবশ্যই আমরা মনে করি সম্ভব। এখন এটা যে সবচেয়ে বেস্ট উপায় এটা কিন্তু আমরা বলতেছি না, আমরা বলতেছিলাম যে সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে গণপরিষদ করা। গণপরিষদ হতো, গণপরিষদে বিতর্ক হতো, মানুষ পুরো সময়টাতে এটা পার্টিসিপেট করতো এবং আমরা একটা নতুন সংবিধানের মাধ্যমে একটা নতুনভাবে যাত্রা শুরু করতে পারতাম। এখন সেই সাহস তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলা দেখাতে পারে নাই তারা, এবং তাদের নানাভাবে পুরনো কাঠামোতে থাকার কোনো একটা ইচ্ছা আছে বলেই 72-এর সংবিধান প্রীতি আমরা অনেকের ভিতর দেখেছি। ফলে তারা সেই আগের জায়গায় যখন তারা এই জায়গায় এসেছে তখন গণভোট কিন্তু একটা মন্দের ভালো হিসেবে নেওয়া হয়েছে। আপনার কাছে তো এর থেকে ভালো অপশন এই মুহূর্তে নাই। নির্বাহী আদেশের 9টা বিষয়ে বাস্তবায়নের কথা বলা হয়েছে, এটা ইউনিট সরকার যদি বাস্তবায়ন করে যায় নির্বাহী আদেশ, এটা পরবর্তীতে কোনো ঝুঁকির সৃষ্টি করবে কিনা? না, যেগুলো নির্বাহী আদেশে করতে হবে সেগুলো নির্বাহী আদেশেই করতে হবে। পরবর্তী সংসদ বা পরবর্তী সংস্কার পরিষদ যারা সরকার বিরোধী দল তাদের উপর তো অনেক কিছুই নির্ভর করবে, এই সময়টাকে তারা কিভাবে বৈধতা দিবে। কিন্তু যদি তারা এই জিনিসগুলো বৈধতা না দেয় তখন তো তারা জনরোষের সম্মুখে পড়বে, যখন যদি এই আমলে করা সংস্কার প্রস্তাবগুলো তারা বাতিল করে দেওয়ার চেষ্টা করা হয়। তবে যেগুলো মৌলিক সংস্কার এবং সংবিধান সম্পর্কিত সেগুলোতে আমরা কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না, এই কারণে আমরা আইনি বাধ্যবাধকতার বা জুলাই সনদের আইনি ভিত্তিক কথাটা জোর দিয়ে বলে আসছি। বড় একটি রাজনৈতিক দলের বিষয়ে বলতেছেন যে ইউনিট সরকার যে আদেশ জারি করবেন সংবিধান সংস্কারের জন্য, এটাতে ভিত্তিতে কি দাঁড়াবে? জুলাই গণ অভ্যুত্থানই তাদের ভিত্তিটা দাঁড়াবে। জুলাই গণ অভ্যুত্থানের কারণেই তো পূর্ববর্তী সরকার উৎখাত হয়েছে এবং একটা এই সরকার নতুন করে গঠিত হয়েছে এবং সংস্কারের পুরো আলাপটাই হচ্ছে
তার বৈধতার উৎসটাই হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। ধন্যবাদ। কেউ বলছে যে আত্মহত্যা করেছে, কেউ বলছে যে অপকৃত বা খুন হয়েছে। যদি খুন হয়ে থাকে সেক্ষেত্রে বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে কিনা? আর জুলাই ঘোষণাপত্রে যেটুকু যেটা আছে যে জুলাই যোদ্ধাদের পূর্ণ রাষ্ট্রীয়ভাবে আইনি সুরক্ষা দিবে, সেই সুরক্ষা দেওয়ার বিষয়টাও আপনি কিভাবে দেখছেন? আমরা সেই বিষয়টা আমাদের নজরে এসেছে এবং এটা খুবই দুঃখজনক। আমাদের জাতীয় যুব শক্তির পক্ষ থেকে সেখানে যাওয়া হয়েছিল এবং আমরা সেটার সাথে কাজ করতেছি। সরকারের জায়গা থেকে অবশ্যই এটা দ্রুতই স্পষ্ট করা উচিত যে সেইখানে এই রহস্যটা উদ্ঘাটন করা উচিত। তবে সার্বিকভাবে যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, যারা আহত শহীদ পরিবার, তারা কিন্তু একটা অনিশ্চয়তা আছে। এবং দেখবেন যে আওয়ামী লীগের জায়গা, মানে আওয়ামী লীগের যে কার্যক্রম বা তাদের ষড়যন্ত্র কিন্তু আমাদেরকে ঘিরেই। গোপালগঞ্জে আমাদের উপরে আক্রমণ করার চেষ্টা, আমাদেরকে হত্যার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা শহীদ পরিবার এবং আহতদের উপরে আক্রমণের কথা শুনতে পাচ্ছি। ফলে সেই জায়গায় সরকারকে সেই দায়িত্বটা নিতে হবে। এবং আমরা যেটা বলছি যে সুরক্ষার বিষয়টা হচ্ছে, আসলে সংবিধান বা আইন তো কেবল সুরক্ষা দিতে পারে না, রাজনৈতিকভাবে তাদের সুরক্ষার বিষয়টা আসলে সকল রাজনৈতিক দলেরই কর্তব্য। এইটা শুধু এনসিপির কর্তব্য না, এটা বিএনপি, জামাত, ফ্যাসিবাদ বিরোধী সকল দলগুলোরই কর্তব্য। এলাকায় এলাকায় যারা সন্ত্রাসী কার্যক্রম করেছিল তাদেরকে বিচারের আওতায় আনা। কিন্তু আমরা দেখেছি যে এই দুঃখজনকভাবে হলো সত্য, 5ই আগস্টের পরে বিভিন্ন ভুয়া মামলা হয়েছে। মামলাগুলার এবং যারা বিভিন্ন সন্ত্রাসীদের যখন গ্রেফতার করা হয়েছে তাদেরকে জামিন দেওয়া হয়েছে। আমরা দেখতেছি যে উচ্চ আদালতে বিচারপতিদের নিয়ে প্রশ্নও এসেছে যে তারা একদিনে জামিন দিয়ে যাচ্ছে এত সংখ্যক। ফলে এই বিষয়গুলোতে যে আমরা এই জন্য বলেছি সরকারকে যে বিচারের একটা রোডম্যাপ নির্বাচনের আগে যাতে সরকার ঘোষণা করে, তাইলে এটা একটা নিশ্চয়তার জায়গা তৈরি হবে। আমি যেহেতু ঢাকার সন্তান, আমাকে তো ঢাকা থেকেই হয়তো। আর আমরা এখন পর্যন্ত আমরা 300 আসন ধরেই আগাচ্ছি। আমরা হয়তো এই মাসেই আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করলেই তখন আসলে আমাদের কে কোথা থেকে দাঁড়াচ্ছে এটা দেখতে পারবেন। আর আমাদের তো মোটামুটি যারা অনেকেই কাজ করতেছে যার যার এলাকায়, সেটা আপনারা খোঁজখবর পাচ্ছেন কে কোন এলাকায়। তবে নির্বাচনের জন্য আমাদের, যদিও আমরা নতুন রাজনৈতিক দল, এই 1 বছরে বা 1.5 বছরে আমাদেরকে অনেক কিছু কাঁধে নিতে হয়েছে। এই সরকারকে টিকিয়ে রাখার জন্য, গণঅভ্যুত্থানকে টিকিয়ে রাখার জন্য, বিচার এবং সংস্কারের প্রশ্নে আমাদেরকে কিন্তু অনেক শ্রম এবং আমাদের সকল কার্যক্রম সেই দিকেই ছিল। আমরা দল গঠনের সেই সময়টা পাইনি। কিন্তু আমরা আমাদের প্রস্তুতি কম থাকুক বেশি থাকুক, সেটার জন্য আমরা নির্বাচনকে কখনোই পিছানোর কথা সেটা আমরা ভাবি না। আমরা এই মুহূর্তে দ্রুত নির্বাচন, ফেব্রুয়ারিতে নির্বাচন প্রয়োজন দেশের স্থিতিশীলতার জন্য। ফলে আমরা ফেব্রুয়ারিকে ধরে আমরা আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিব। এবং জাতীয় নাগরিক পার্টি আমরা যে এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সমস্ত পরিকল্পনা এরকম নয়। আমরা নতুন গঠিত হয়েছি, আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছি। এই নির্বাচন আমাদের সামনে একটা প্রথম চ্যালেঞ্জ হবে, প্রথম টেস্ট হবে। আমরা এটাতে অংশগ্রহণ করব, ভালো করি মন্দ করি এটা জনগণ বিবেচনা করবে। তবে আমরা আমাদের এই নির্বাচন এবং পরবর্তী সময়ের পরিকল্পনা প্রস্তুতি নিয়ে এই মাঠে নামতেছি। ভাই আমার মনে হয় রিপিট প্রশ্ন আর না হয়ে যদি এর বাইরে কিছু থাকে, আমি নির্বাচন কমিশন নিয়ে তো মোটামুটি বলে ফেলছি। আপনারা কি নির্বাচন কমিশনের পুনর্গঠন চাচ্ছেন? পুনর্গঠন না হয় সেক্ষেত্রে কি মানে এই বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কি আপনারা আস্থা পাচ্ছেন কিনা এখন পর্যন্ত? নির্বাচন কমিশন তো আমরা পুনর্গঠনের দাবি জানিয়েছি। এখন যদি না পাই তারপরও আমরা যে নির্বাচনে যাব না এরকম অবস্থানে নাই। আমরা বলবো যে তাহলে আরও এফিসিয়েন্সি বাড়াতে হবে, আস্থার জায়গাটা আরও বৃদ্ধি করতে হবে। কারণ নির্বাচন কমিশন কিন্তু
এই যে বিগত 3টা নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশন সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হয়েছে, এবং আগের নির্বাচন কমিশনারদের কি পরিণতি হয়েছে সেটাও যাতে তারা বিবেচনায় রাখে এবং সব দলকে সমানভাবে যাতে তারা ট্রিট করে, এই আহ্বান আমাদের থাকবে। গতকালকে মেজর হাফিজ তিনি একটা সমাবেশে বলেছেন যে বিদ্যমান কাঠামোতে নির্বাচন তিনি দাবি করেছেন। বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য এই ধরনের দাবিটাকে আপনি কিভাবে দেখেন? এটা আমরা খুবই নেতিবাচক হিসেবেই দেখি। সংস্কারের বিপক্ষে যদি কোনো দল অবস্থান নেয় তাহলে নির্বাচনের জয়ের না প্রশ্নই আসবে না, বরং রাজনীতি থেকেই তাদেরকে হারিয়ে যেতে হবে। জুলাই সনদ নিয়ে আমরা আমাদের অবস্থান বরাবরই স্পষ্ট করেছি। বাংলাদেশে আমরা রাষ্ট্র সংস্কার চাই, পরিবর্তন চাই, গণতান্ত্রিক সংস্কার চাই। সেই প্রেক্ষিতেই গণ অভ্যুত্থানের পর থেকে আমরা নতুন সংবিধান সহ গণপরিষদ এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারের রূপরেখা আমরা দিয়ে এসেছিলাম, দাবি জানিয়ে এসেছিলাম। একটা গণ অভ্যুত্থানের পরে সবচেয়ে কার্যকর ব্যবস্থা হতো যদি আমরা একটি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমরা একটি গণপরিষদ গঠন করতে পারতাম এবং পাশে নির্বাচনের জাতীয় সংসদ গঠন করতে পারতাম। কিন্তু আমাদের সেই দাবিতে কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দল সম্মত হয়নি বা তারা সেই বিষয়গুলো বুঝতে পারেনি, এবং তার ফলে কিন্তু এই পরিস্থিতি বারবার জটিল থেকে জটিলতর হচ্ছে। সর্বশেষ গণভোট এবং জুলাই সনদের বিষয় যখন আসলো আমরা ঐক্যমত করেছি, কিন্তু জুলাই সনদ অনুষ্ঠানে আমরা যাইনি, আমরা জুলাই সনদে কিন্তু স্বাক্ষর করিনি। আজকে জুলাই সনদ নিয়ে অনেকে অনেক কথা বলতেছে, জাতির সাথে প্রতারণা হয়েছে, তাদের সাথে প্রতারণা হয়েছে, কিন্তু জুলাই সনদ স্বাক্ষর যখন তারা করে ফেললেন কোনো ধরনের বিবেচনা ছাড়াই, তখন কিন্তু তাদের ভিতরে এই বোধোদয়টা হয়নি। এবং গণ অভ্যুত্থানের নেতৃত্বদের দ্বারা যে রাজনৈতিক দল যারা প্রধানত এই দাবিটা সামনে এনেছিল, তারা যখন সেই অনুষ্ঠানে গেল না, তারা যখন সেই সনদে স্বাক্ষর করলো না, তখন তাদের কাছে মনে হলো না যে এটা জাতির সাথে প্রতারণা হয়েছে অথবা সেখানে জাতীয় অনৈক্য তৈরি হয়েছে। ফলে জাতীয় অনৈক্য জুলাই সনদ যেদিন স্বাক্ষরিত হয়েছে সেদিনই কিন্তু হয়েছিল, এবং আমরা খুবই পরিষ্কারভাবে বলেছিলাম যে পরবর্তীতে সরকার আসলে এটা কীভাবে বাস্তবায়ন করবে সেই বিষয়ে নিশ্চয়তা ছাড়া এই সনদে স্বাক্ষর করার কোনো মানে হয় না। এবং আমরা ঐক্যমত্য কমিশন একটা সুপারিশমালা দিয়েছে, আমরা সুপারিশমালাকে ইতিবাচক হিসেবে দেখেছি। প্রস্তাব 1-এর সাথে আমরা সমর্থন জানিয়েছি। সরকার এখনও তাদের অবস্থান ব্যক্ত করে নেই, সরকার আলটিমেটলি কি করতে যাচ্ছে। ফলে সেই জায়গাতে আমি মনে করি যারা আসলে কোনো ধরনের বাছ বিবেচনা ছাড়াই জুলাই সনদে স্বাক্ষর করেছে, স্বাক্ষরের মাধ্যমে জাতীয় অনৈক্য তৈরি করেছে, সেদিনই তারা জাতির সাথে প্রতারণা করেছিল। ফলে এখনও সুযোগ আছে। আমরা চাই যে ঐক্যবদ্ধভাবেই এই জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে এটার আইনি ভিত্তি দেওয়া নির্বাচন। তবে এখানে কিছু আশঙ্কা দেখা যাচ্ছে। আমরা যেই দাবি করে এখন দেখা যাচ্ছে যে গণভোট হবে নির্বাচনের আগে হবে, আবার প্রধান ইস্যু করে আনা হয়েছে। এটা মূলত জামায়াতে ইসলাম তারা নিয়ে আসছে, এবং এটাও একটা ভুল রাজনীতি। এবং আমরা যেটা আগেও অভিযোগ করেছিলাম, যেখানে আমাদের দাবি ছিল উচ্চকক্ষে পিয়ার, 2 কক্ষে পিয়ারের দাবিটাকে এনে এটা ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা চালানো হয়েছে। এই একই চেষ্টা এখনও চালানো হচ্ছে। সনদে কি কি সংস্কার হবে, কি কি প্রস্তাবনা থাকবে এবং সেটার আইনি ভিত্তিটা কিভাবে হবে, ডক্টর ইউনূস সেটা আদেশ জারি করবে কিনা, এগুলো হলো প্রধান ইস্যু, প্রধান তর্কের জায়গা। এই জায়গাগুলোতে একমত হলে গণভোট আমরা ইলেকশনের দিনও করতে পারি, ইলেকশনের আগেও করতে পারি, সে বিষয়ে আমরা আলোচনা করতে পারি। কিন্তু গণভোট আগে হবে না ইলেকশনের দিন হবে, এইটাতে হচ্ছে বিএনপি জামাত আবার একটা দ্বন্দ্বে চলে গিয়েছে, এবং যেই দ্বন্দ্বটা অযথা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি। ফলে আমার সার্বিক পরিস্থিতি দেখে আমাদের কাছে মনে হচ্ছে যে বিএনপি তো পুরো ঐক্যমত্য কমিশনের শুরু থেকেই মৌলিক যেই বিষয়গুলো ছিল সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিরোধিতা করার চেষ্টা করেছে। ফলে সংস্কারের পক্ষে তারা কতটুকু আছে এ বিষয়ে জনগণের ভিতরে প্রশ্ন আছে, আমাদের কাছেও প্রশ্ন আছে। আবার অন্যদিকে
জামাতের কার্যক্রমে মনে হচ্ছে যে তারা নির্বাচনকে পেছানোর কোনো অভিসন্ধি তাদের আছে কি না, দুরভিসন্ধি আছে কি না। ফলে একদল সংস্কারকে ভিস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। সার্বিক পরিস্থিতিতে আমাদের মূল্যায়ন এটাই, তবে আমরা এই দুইটার কোনোটাই চাই না। আমরা চাই যথাসময়ে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, এবং জুলাই সনদেরও আইনি ভিত্তি পাবে এবং বাস্তবায়ন হবে। সেই জায়গায় এই দুইটি দলসহ যারা সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা যাতে এক জায়গায় আসে, ঐক্যবদ্ধভাবে আমরা এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে চাই। এবং জুলাই সনদে যদি নোট অফ ডিসেন্ট থাকে, সবগুলো দলের নোট অফ ডিসেন্ট রয়েছে, আমাদেরও দুই একটা ইস্যুতে নোট অফ ডিসেন্ট আছে, তাহলে আসলে কোনো জিনিসই তো আসলে বাস্তবায়ন হবে না। নোট অফ ডিসেন্ট তার একটা সিদ্ধান্ত গ্রহণের পরে তার বিরোধিতা ছিল, সেই ঐতিহাসিক ডকুমেন্টেশনের জায়গা থেকে সেটা রাখা হয়েছে, কিন্তু এটা আসলে গণভোটে এটার কোনো ইফেক্টিভনেস থাকবে না। যদি নোট অফ ডিসেন্টই থাকে বা যার যার ইস্তিহারে থাকে, সেই এটা এসে বাস্তবায়ন করবে তার মতো, তাহলে গণভোটেরও প্রয়োজন হয় না, পুরো ঐক্যমত প্রক্রিয়ার যে এতদিন সেটারও কোনো প্রয়োজন হয় না। ফলে আমরা যে মৌলিক সংস্কারের যেই জায়গাগুলোতে ঐক্যমত হয়েছে, ঐক্যমত কমিশন প্রস্তাবনা দিয়েছে, উচ্চকক্ষ পিয়ারের বিষয়, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের বিষয়, বিচারপতি নিয়োগের বিষয়, এই সার্বিক বিষয়গুলোতে আমরা মনে করি যে গণভোটে যাওয়া উচিত। এবং সরকার এই গণভোটটা কীভাবে, মানে কী প্রশ্ন সেখানে রাখবে সেটা হয়তো সরকার বিবেচনা করতেছে, তবে আমাদের কাছে ঐক্যমত কমিশনের প্রস্তাব 1 যেটা, সেটা আমরা সমর্থন করে আসছি। আর দ্বিতীয়ত, গণভোট ইলেকশনের দিন হতে পারে, ইলেকশনের আগেও হতে পারে, তবে এটা কোনো মেজর ইস্যু বলে আমরা মনে করি না। বরং এই ইস্যুতে আসলে বিরোধিতা বা তর্কের জায়গা না, বরং এটা সরকারের উপর ছেড়ে দেওয়া উচিত, নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেওয়া উচিত, তাদের ক্যাপাসিটি কতটুকু আছে আইন শৃঙ্খলা থেকে শুরু করে। তবে যদি আগে করা সম্ভব হয়, এটা আগে হলে ভালো। তবে যদি সরকার একেবারেই সেই সক্ষমতা না থাকে, অপারগত থাকে, সেটা হয়তো সবাই আমরা বিবেচনা করতে পারি। তবে জুলাই সনদ অবশ্যই এবং অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে জারি করতে হবে। জুলাই সনদ যদি প্রেসিডেন্ট, তথাকথিত প্রেসিডেন্ট যিনি আছেন তার থেকে জারি হয়, প্রেসিডেন্ট অফিস থেকে জারি হয়, তাহলে এই জুলাই সনদের কোনো আইনি এবং রাজনৈতিক ভিত্তি তৈরি হবে না। বরং জুলাই গণ অভ্যুত্থানের নামে, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কফিনে তার শেষ পেরেক মারা হবে এটি, যদি প্রেসিডেন্ট চুপ্পু এই আদেশ যায়। তার কোনো ধরনের রাজনৈতিক, ইভেন কি আইনি সাংবিধানিক বৈধতাও নেই এই ধরনের কোনো আদেশ জারি করার। ফলে এটা অবশ্যই প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে এই আদেশটি জারি করতে হবে। আর নির্বাচনের বিষয়ে যেটা বলছেন, আমরা নির্বাচন এবং সংস্কারকে দুটি সেপারেট কার্যক্রম হিসেবে দেখতেছি। তবে এই জায়গায় ঐক্যের জায়গাটা হচ্ছে, যদি সংস্কারের পক্ষে কেউ না থাকে, তাহলে তাদের সাথে আমাদের জোটে যাওয়া সম্ভব নয়। এটাও আমরা বলে আসছি। আমরা আমাদের মতো প্রস্তুতি নিচ্ছি। যদি আমরা দেখি যে আমাদের যে মৌলিক দাবিগুলো রয়েছে, সংস্কার এবং বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলা, আওয়ামী ফ্যাসিবাদ থেকে একেবারে বাংলাদেশকে বের করে আনা, বৈদেশিক আধিপত্যবাদ থেকে বের করে আনা এবং একটা অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ, এই দাবিগুলোর সাথে যদি আমরা দেখি যে কাছাকাছি আছে, এইরকম দলের সাথে আমাদের যদি ঐক্যবদ্ধ হতে হয় বা কোনো ধরনের সমঝোতায় যেতে হয়, তাহলে সেটা আমরা বিবেচনা রাখবো। সেই দরজাটা আমাদের জন্য খোলা আছে। কিন্তু এখনই কিন্তু কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয় নাই। যে এই সকল বিভিন্ন মিডিয়ায় আসলে এক ধরনের নিউজের মাধ্যমে এটা এক ধরনের জনসম্মতি তৈরি করার, জনমত তৈরি করার চেষ্টা হয়তো চালানো হচ্ছে, যে এনসিপি বিএনপির সাথে চলে যাচ্ছে, এর আগে এনসিপি জামাতের সাথে জোট করতেছে। এই পুরো বিষয়টাই এখন সংস্কারের বিষয়ে আমরা দলগুলোর অবস্থান দেখব, নির্বাচন ইস্যুতে দলগুলোর অবস্থান দেখব, সেই বিষয়ে তারপরে আমরা সামগ্রিকভাবে সিদ্ধান্ত নেব। জুলাই সনদের যে ঘোষণা, সেটার ব্যাপারে কি আপনারা একটা তো জায়গা আপনারা দিতে যাচ্ছেন যে সেটা প্রধান উপদেষ্টাকে ঘোষণা করতে হবে, এছাড়া এর আগে আপনাদের মুখ্য সমন্বয়ক যে কথা বলেছিলেন যে আসলে কেন্দ্রীয় শহীদ মিনারে দিতে হবে বা যে ইস্যুগুলো আগে প্রকাশ করতে হবে, এর ব্যাপারে আপনারা একটু সরে এসছেন কিনা, বা জুলাই সনদ বাস্তবায়ন ঘোষণা নিয়ে আপনাদের সার্বিক সার্বিক এটা তো আমি বললাম যে জুলাই সনদ আমরা আগের অবস্থানেই আছি।
ঐক্যমত কমিশন সুপারিশমালা দিয়েছে, আমরা সেটাকে সমর্থন জানিয়েছি। সরকার যখন আমাদেরকে বলবে যে আমরা এইভাবে আগাচ্ছি, আমরা গণভোটের প্রশ্ন এটা থাকবে, অর্ডারে এটা লেখা থাকবে এবং অর্ডারটা জারি করবেন প্রফেসর মোহাম্মদ ইউনূস, তখন আমরা সনদে স্বাক্ষর করব। এখন পর্যন্ত ঐক্যমত কমিশনের জায়গা থেকে তারা দায়িত্ব পালন করেছে, কিন্তু সরকারের জায়গা থেকে আমরা এখনো তো মানে কোনো তো আর অবস্থান আমরা পাইনি। অর্ডার জারি করার আগে সেটা প্রকাশ করার একটা হ্যাঁ, অর্ডার তো অবশ্যই প্রকাশ করতে হবে। যে অর্ডারটা, তার খসড়া বা তার টেক্সট কি, গণভোটের প্রশ্ন কি, এটা তো আমরা নিশ্চিত না হয়ে আমরা সনদে স্বাক্ষর করব না। আপনি গণভোট দিতে যাবেন, গণভোটটা কিসের ওপর হবে, জনগণকে তো মানে জনগণের কাছে সম্পূর্ণরূপে এটা স্পষ্ট করতে হবে। এখানে কোনো ধরনের প্রতারণা বা এই ধরনের বিষয় থাকা যাবে না। কারণ আমরা কিন্তু ঘোষণাপত্রে এটা দেখেছি, ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলোকে দেখানো হয়েছিল একটা, বলা হয়েছিল একটা, কিন্তু ঘোষণাপত্রের টেক্সট পরিবর্তন করে দেওয়া হয়েছে। এমনকি সনদেও এটা করা হয়েছে। সনদে সর্বশেষ আমাদের কাছে যেই কপিটা দেওয়া হয়েছিল 2 বা 3 দিন আগে, সনদের দিন কিন্তু যেই টেক্সটের সাইন স্বাক্ষর হয়েছে সেই টেক্সটটা কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছিল অনেকখানি। এই নোট অফ ডিসেন্টের বিষয়গুলো সেই সময়ে তৎক্ষণাৎভাবে সেখানে মানে লেখা হয়েছে, তারপর বিভিন্ন নোট দেওয়া হয়েছে, কিন্তু এগুলো কিন্তু আমাদের কাছে ছিল না সেই সময়। 2 দিন আগে যে আমাদের কাছে খসা, তো সরকারের কোনো একটা দলের চাপে বারবার এই ধরনের তার টেক্সট পরিবর্তন করে, এটা আমরা দেখে আসছি। ফলে জনগণের কাছে খুবই স্পষ্ট থাকতে হবে জনগণ কিসের পক্ষে ভোট দিচ্ছে আর কিসের বিপক্ষে ভোট দিচ্ছে। সেটার জন্য অবশ্যই অর্ডার এবং গণভোটের প্রশ্ন এটি আগেই প্রকাশ করতে হবে। যে একটা প্রশ্ন করি, সেটা হলো যে এটা মানে স্পষ্ট যদি আমার মনে হয় যে আপনারা ওই প্রথম খসড়াটা চাচ্ছেন, মানে যেটা বিল আকারে থাকবে এবং যেটাতে অর্ডার জারি হবে, সেখানে লেখা আছে যে 278 দিনের মধ্যে যদি 70 দিন, হ্যাঁ 9 মাসের মধ্যে যে সংবিধান সংস্কার পরিষদ সেটা যদি অন্তর্ভুক্ত না করে সংবিধানে সংযোজন অংশ, আপনারা কি এইটাই বলছেন কিনা? এটা যদি না হয়, যদি শেষমেশ না থাকে, শোনা যাচ্ছে উপদেষ্টা পরিষদে এটা পাস হয়নি বা তারা চাচ্ছে না, তখন আপনাদের স্ট্যান্ড কেমন হবে? আপনাদের স্ট্যান্ড কিন্তু একটু এদিক ওদিক যাচ্ছে। গতকাল বা গেল কয়েকদিনে আপনাদের দলীয় অনেক নেতারা বলছে যে গণভোট আগে হওয়া দরকার, এখন আবার আপনি বলছেন যে হওয়া দরকার। আমরা আমাদের আনুষ্ঠানিক বক্তব্য গণভোট নিয়ে সবসময় এটাই ছিল। গণভোট আগে হলে এটা ভালো, তবে গণভোটটাকে যে প্রাইম করে তোলা হলো, সব প্রশ্নকে ছাপিয়ে গণভোট আগে না পরে, ইলেকশনের দিন না পরে, বিএনপি একটা পক্ষে, জামাত একটা পক্ষে, আমরা বলতেছি এইটা হচ্ছে জনগণের দৃষ্টি মূল জায়গা থেকে সরানো হচ্ছে। আমরা গণভোট আগে হলেও এটাই বেটার, কিন্তু যদি সরকারের ক্যাপাসিটির উপর আমরা সেটা কথা বলছি। আর সার্বিকভাবে তো বিএনপির পজিশন মনে হচ্ছে তারা জুলাই সনদের দরকার নাই, এখন বলতেছে জুলাই সনদের বিপক্ষে একটা জনমত তৈরি করার চেষ্টা করতেছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায়। সেই জায়গায় আমরা এটার জুলাই সনদের পক্ষে আমরা জনমত তৈরি করার চেষ্টা করছি, যে জুলাই সনদের পক্ষে, সংস্কারের পক্ষে যাতে জনগণ থাকে, তরুণরা থাকে। আর একটা কি বললেন? 270 দিন, আমরা তো প্রস্তাব 1-এ এটাই বলা আছে, আমরা এটাকে সমর্থন করছি। এটার ফলে একটা বাধ্যবাধকতা থাকবে, যাতে যেটা সংস্কার পরিষদ হবে তারা তো সেইখানেও যাতে কোনো ধরনের চেষ্টা না থাকে যে তারা সময় পার করে দিবে এবং কোনো কার্যক্রম করবে না। তো সেই জায়গায় তারা অবশ্যই সেটা করতে বাধ্য থাকবে, যেহেতু গণভোট আছে, গণভোটের মাধ্যমে এটা অনুমোদিত হবে। কিন্তু যদি তারা বাধ্য থাকে তাহলে এই বিষয়টা থাকতেই পারে, সেটা নিয়ে এত আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের এখানে আমরা দেখি দলগুলো যে আতঙ্কিত হয়ে যাচ্ছে কোনো একটা বাধ্যবাধকতা চাপিয়ে দিলে, তার মানে একটা বোঝা যাচ্ছে যে মোটিভ, যে হয়তো অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে, হয়তো সংসদে গিয়েও একটা ষড়যন্ত্র থাকতে পারে সংস্কার থেকে বের হয়ে আসা। না হলে তো এটা নিয়ে এত আতঙ্কিত হওয়ার কিছু না। সবাই আমরা কমিট করতেছি যে আমরা এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করব। সেটা গণভোটে যদি পাশ হয়ে আসে, তারপরে 270 দিন কেন, আরও কম সময় সেটা বাস্তবায়ন করা সম্ভব। এবং পৃথিবীর অনেক দেশে এই ধরনের বিধান, আমরা যখন লিগ্যাল এক্সপার্টদের কথা বলেছি, লিগ্যাল এক্সপার্টদের সাথে, পৃথিবীর অনেক দেশে এই ধরনের বাধ্যবাধকতা দেওয়া হয়, ইভেন কি সংসদ ভেঙে যাবে এতদিনের মধ্যে যদি বাস্তবায়ন না করা হয়। তো এটা একেবারে নতুন কিছু এরকমও না। ফলে আমরা
প্রস্তাব একটাকে পূর্ণ সমর্থন করছি। মানে ওইটা যদি অর্ডার জারিতে যদি না থাকে, কারণ আপনি বলছেন যে বারবারই টেক্সট পরিবর্তন হচ্ছে, তো চূড়ান্ত অর্ডার না থাকলে তখন আপনাদের স্টার্ট হবে। আমরা ওইটা না হইলে হয়তো আমরা এই সনদের উপর আমরা আস্থা রাখবো কিনা বা এই পুরো প্রক্রিয়ার উপরও, সেটা নিয়ে আমাদের বিবেচনা করতে হবে। একজন একজন করে বলেন, আমি আছি আজকে। ঠিক আছে, সেটা হচ্ছে যে গণভোট আদেশ জারি করার জন্য আপনারা অপেক্ষায় আছেন। গণভোটের প্রশ্ন কেমন হবে এটা নিয়েও কিন্তু এক ধরনের মানে মতামত আছে আর কি, যে সেটা 84টা বা 70টা 60টা প্রশ্নের একসাথে হ্যাঁ না কিভাবে সম্ভব, এই ধরনের কথা। এই ক্ষেত্রে আপনাদের কোনো পরামর্শ আছে কিনা, নাকি আপনারা যদি মানে সরকারের আদেশের অপেক্ষায় থাকবেন, আদেশ যদি আপনাদের পছন্দ না হয় তাহলেও তো একটা ব্যাপার হচ্ছে। আপনাদের নির্দিষ্ট কোনো পরামর্শ আছে প্রশ্নের ধরন সম্পর্কে? আমরা যেটা ঐকমত্য কমিশন প্রস্তাব 1 দিয়েছে, আমরা ওইটাকে সমর্থন করছি, যেটা একটা বিল আকারে এটা যেতে পারে এবং জনগণ এই পুরা সামগ্রিক এটার পক্ষে হ্যাঁ না ভোট দিবে। সরকারের জায়গা থেকে সরকার যদি এর থেকে ভালো কোনো অপশন বের করতে পারে, সেটা যদি আমাদের সাথে প্রস্তাব মানে উপস্থাপন করে, তখন আমরা হয়তো সেই বিষয়ে মতামত দেব। একটা বিষয় হচ্ছে যে প্রতিদিনই সংস্কার কিংবা সাংবিধানিক অবস্থা, রাজনৈতিক অবস্থার ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ করছে রাজনৈতিক দলগুলো, একজন আরেকজনের বিরুদ্ধে বলছে। সেক্ষেত্রে নতুন বাংলাদেশে যেই গণমানুষের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটি কি শুধুমাত্র সাংবিধানিক সংস্কারের মধ্যে আটকে গেল? রাজনীতির মাঠে যে কাঙ্ক্ষিত রাজনৈতিক ঐক্যের কথা বলা হচ্ছিল, সেটি কোথায় গেল? আমাদের তো সব মানে এটা তো সত্য, পুরো সংস্কার আলাপটা সাংবিধানিক সংস্কারে এটা আটকে গিয়েছে, কিন্তু দেশের যে সামগ্রিক ব্যবস্থার পরিবর্তন, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য এবং এই কমিশনগুলো করা হয়েছিল যেগুলো জনকল্যাণমুখী, এই কমিশনগুলো নিয়ে কোনো আলোচনাই নেই। রাজনৈতিক দলগুলো শুধু সংবিধান, নির্বাচন, যেগুলো তাদের সাথে সংশ্লিষ্ট, ক্ষমতা কাঠামোর সাথে সংশ্লিষ্ট, সেগুলোতেই ফোকাস করেছে এবং আমরাও বাধ্য হয়ে সেই আলোচনাতেই প্রবেশ করেছি। এখন আমাদের যেহেতু আমরা এই সময়ে আসলে এইটাকে আমাদের এজেন্ডা করে নিয়েছি এবং আমরা ভেবে নিয়েছিলাম এই গণতান্ত্রিক সংস্কারগুলো হলে আমাদের অ্যাটলিস্ট একটা স্পেস তৈরি হবে যেখানে জনগণ কথা বলতে পারবে, রাজনৈতিক দলগুলো একটা কার্যকর বিরোধী দল তৈরি হবে, আগের মতো কর্তৃত্ববাদায় আচরণ আমরা পাবো না, প্রধানমন্ত্রীর একক যে ক্ষমতা, সেই ক্ষমতার কাঠামোটা কমে আসবে। ফলে আমাদের যে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের লড়াইটা, সংগ্রামটা, সেটা আমরা চালিয়ে নিতে পারব। আর যত নির্বাচন যত ঘনিয়ে আসবে, রাজনৈতিক অনৈক্য তত তৈরি হবে, দ্বন্দ্ব প্রতিযোগিতা তৈরি হবে। তবে আমরা এটা বিশ্বাস করি যে আওয়ামী লীগ প্রশ্নে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং ফ্যাসিবাদ বিরোধিতার প্রশ্নে আমাদের সেই ন্যূনতম জাতীয় ঐক্য এখনও আছে। তবে সেই জায়গায় আমরাও সেই জায়গায় সবার অগ্রগামী হিসেবে আছি। আওয়ামী লীগ প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ নির্বাচনকে ভণ্ডুল করার সমস্ত ধরনের ষড়যন্ত্র আওয়ামী লীগের জায়গা থেকে কিন্তু করা হবে। এটা বিভিন্ন জায়গা থেকে আমরা এসে ইঙ্গিত দিচ্ছি। ফলে যে সকল দল আমরা দেখতেছি, বিভিন্ন দল আবার তৃণমূলে আওয়ামী লীগকে স্পেস দিচ্ছে, আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে তারা স্পেস করে দিচ্ছে, তাদের সাথে কার্যক্রম করছে। ফলে সেই জায়গায় আমরা সেই দলগুলোকে সচেতন হতে আহ্বান জানাবো, কারণ তারা বিভিন্ন দলে অনুপ্রবেশ করে নির্বাচন ভণ্ডুলে ষড়যন্ত্র করতে পারে। আচ্ছা, এখানে জুলাই সনদের সর্বশেষ যে অবস্থা, মানে সরকারের পক্ষ থেকে প্রধান দুই দলের সাথে আলোচনা যে জায়গায় আসছে যে জামাত ইসলাম যদি আগে গণভোটের দাবি থেকে ছাড় দেয় আর হচ্ছে ভিন্ন পক্ষের পিয়ার ছাড়, তাহলে বিএনপিও সনদের বাস্তবায়নের সুপারিশ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানবে এবং উচ্চ পক্ষের পিয়ার মানবে। কোথায় আলোচনা হয়েছে? এই আলোচনাটা চলছে সরকারের, আমাদের এই বিষয়ে জানা নাই আসলে। যদি এরকমের হয় সেই ক্ষেত্রে আপনাদের এসডিপির অবস্থান কি বলো? এটা গেল মানে যেহেতু এটা কোনো আনুষ্ঠানিক কোনো মানে ঘটনা বা বক্তব্য না, বা আমাদের কাছে আসে নাই, সরকার এরকম কোনো আলোচনা বিএনপি যে আমাদের কাছে করতেছে, ফলে এই বিষয়ে আমরা মন্তব্য করবো না। আরেকটা বিষয় হচ্ছে যে 84টা প্রস্তাবের উপরে সনদ স্বাক্ষরিত হয়েছে।
সেখানে 85টা বাস্তবায়নের সুপারিশ যখন দেওয়া হলো, সেখানে 85টার কথা উল্লেখ করা হয়েছে। সেই 85টার সর্বশেষটা হলো বঙ্গবন্ধুর ছবি সংক্রান্ত একটা ইয়ে। তো সেটা হচ্ছে যে সর্বশেষ সময়ে দলগুলোকে কমিশনের পক্ষ থেকে জানিয়ে এটা ঐক্যমত হয়েছে বলা হয়েছে। তাহলে সেটাও ওখানে রাখা হবে, এই ব্যাপারে আপনাদের কোনো দলীয় মানে ছবি টাঙানো? আমরা যখন সরকারেও ছিলাম, বা আপনারা দেখেছেন যে আমাদের মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ তারা কিন্তু বঙ্গভবনে গিয়ে শেখ মুজিবের ছবি সেখান থেকে নামিয়েছে। ফলে সংবিধানে থাকলো কি থাকলো না